আমাদের দৈনন্দিন জীবনে মামলা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমাদের অনেকেই জানেন না কোন মামলা কোথায় গিয়ে করবেন, কিংবা কোন অপরাধের জন্য বা কোন বিচার পেতে হলে আপনি কোন মামলা কোথায় গিয়ে করবেন। তো দর্শক, এই সমস্যা প্রতিনিয়ত অনেকেই ফেস করেন, যার কারণে আজকে আইন আদালতে বরাবরের মতো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের একজন বিশেষজ্ঞ আইনজীবী। আমরা তার কাছ থেকে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর বরাবরের মতো আজকে উপস্থাপনায় রয়েছে আমি হাবিবুল ইসলাম হাবিব, এবং আমার সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। দর্শক, আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মামলার প্রক্রিয়া কোথায় কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরুতেই বাশার ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মামলা তো অনেক ধরনের মামলা রয়েছে, কিন্তু এই মামলা কিভাবে করতে হয় অনেক বিচার প্রার্থী কিন্তু জানেন না। অনেকেই অনেক দালালের কাছে গিয়ে, অনেক প্রতারকের কাছে গিয়ে খপ্পরে পড়ে অনেক ধরনের অর্থনৈতিকভাবে তারা হয়রানির শিকার হন, শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো আমি প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে দেওয়ানি মামলা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। দেওয়ানি মামলা কি এবং এই মামলা করার প্রক্রিয়াটা কি, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং স্বাগত শুধু দর্শক যারা দেখছেন অনুষ্ঠান। আসলে আপনি খুব সঠিক বলেছেন যে মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে, যদি আমাদের কাছে সঠিক ব্যক্তির কাছে আসে ঠিক আছে, কিন্তু অনেক সময় সিন্ডিকেট, দালাল বা ভুয়া ব্যক্তি এরকম আছে এবং এসে আবার মহাবিপদে পড়ে যায়। ফলে তাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর কাছে যাবেন এবং কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বার সমিতির সাথে যোগাযোগ করবেন যেন এইটার প্রতিকার পাওয়া যায়। আর আইনের মূল স্পিরিট হলো যিনি অপরাধ করবেন তাকে শাস্তি দেয়া এবং যিনি ক্ষতিগ্রস্ত হবেন তাকে প্রতিকার দেয়া। এটা হলো মূল আইনের কনসেপ্ট এবং ওনারা সেই জন্যই আদালতে দ্বারস্থ হবেন। এখন আপনি কোথায় যাবেন? প্রথম দেওয়ানি মামলার কথা বলেছেন। দেওয়ানি মামলা হলো ধরেন কোনো ছোটোখাটো বিষয় এবং সেখানে জমি জমা, অর্থ সম্পদ এগুলো থাকে, মানে ফৌজদারি নেচার, যেটা মানুষকে মারা বা আর কি রাহাজানি, খুন বা কাউকে ক্ষতি করা, এগুলো হচ্ছে ফৌজদারি অফেন্স। কিন্তু এর বাইরে যেগুলো জমি জমা সংক্রান্ত সেগুলো সবই হচ্ছে দেওয়ানি। এবং সেই দেওয়ানির জন্য বর্তমান সরকারের একটা বড় সাফল্য, ওনারা গ্রাম আদালত নামে একটি আইন করেছেন। প্রথমে সেখানে একটা আগে ছিল সালিশ, সেটা তো অনেক ধরনের অনিয়ম হতো, এখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে। তারা ৭৫,০০০ টাকা পর্যন্ত জরিমানাও করতে পারেন। কিছু কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা অপরাধ সেগুলোও দেওয়ানি আদালতে, যে গ্রাম আদালতে করা যাবে। এবং সেই আদেশে আপনি দুই পক্ষের প্রতিনিধি থাকবে, সেই আদেশে সংক্ষুব্ধ হলে আবার আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে আপিলও করতে পারবেন। আচ্ছা, এটা গেল প্রথম স্তর। তার মানে এটা একেবারে বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক স্তর, সালিসি যে বিষয়টা, যেরকম আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমরা বলে থাকি। এটা কিন্তু আসলে আপনি যেটা বললেন, গ্রাম আদালত কিন্তু আমাদের যে দেশের এই সময়ের সবচেয়ে বড় সমস্যা মামলা জট, মানে প্রায় ৫০ লক্ষ মামলা জট। এই জট সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। কারণ আপনি যখন কোর্টে যাবেন আপনি নিজে হয়রানির শিকার হবেন, আপনার অর্থ ব্যয় হবে, আপনার সময় ক্ষেপণ হবে। দেওয়ানি মামলা এক পুরুষ মামলা করলে ওই পুরুষ তো আর সেই ফলাফল ভোগ করে যেতে পারে না, দেখা যায় নিষ্পত্তি করতে আরো 2-3 জেনারেশন লেগে যায়। এই জন্য যদি আমরা প্রথমেই আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেটা আরবিট্রেশন বা নেগোসিয়েশন, এই পদ্ধতিগুলো অবলম্বন করি, তাহলে আর আমাদের আর কোর্টে দ্বারস্থ হতে হলো না। এখানে সরকারের চাপও কমে গেল এবং ওনারাও সহজে প্রতিকার পেয়ে গেলেন। এছাড়াও যদি মামলা করতেই হয়, ওনারা যাবেন প্রথমে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, যেখানে আপনার ১৫,০০০ টাকা পর্যন্ত একটা আছে, ১৫ লক্ষ টাকার একটা আছে, আপনার অধিক্ষেত্র আছে। তারপরে আপনি যাবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সেখানে ১৫ থেকে ২৫ লক্ষ টাকা। এবং যখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যাবেন তখন আপনি আনলিমিটেড হয়ে যায়। এবং সর্বশেষ যে আইনটা হয়েছে সেখানে দেওয়ানি অধিক্ষেত্র ব্যাপক চেঞ্জ হয়েছে উচ্চ আদালতের ক্ষেত্রে। এখন কিন্তু আপনার ৫ কোটি বা ৬ কোটি না হলে কিন্তু আপনি আসতে পারছেন না। আপিলের ক্ষেত্রে ৫ কোটি, বা আপনার যদি থাকে ডিস্ট্রিক্ট জাজ থেকে, তখন আপনার ডিভিশন বেঞ্চে গেলে ৫ কোটি প্লাস ৬ কোটিতে চলে যেতে হয় ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে। ফলে
আপনার মামলা কোথায় করবেন সেটা কি আগে আপনার ওই দেওয়ানি মামলার ক্ষেত্রে সুট ভ্যালুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রপার্টিটা কত মূল্যের হতে পারে বা আপনার এই মামলাটা মানে সহজভাবে যদি বলি যে যদি কোনো জমি জমার ভোগান্তির জন্য কেউ মামলা করতে চায় সেক্ষেত্রে ওই জমির মূল্য নির্ধারণের পরে কোন কোর্টের এখতিয়ার রয়েছে হ্যাঁ কত পরিমাণ সেটা নির্ধারণের পর সেই কোর্টে মামলা করবেন এবং নিম্ন আদালতে শেষ হওয়ার পরে ওনারা উচ্চ আদালতে আসবেন। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন। এবার একটু ফৌজদারি মামলাটা সম্পর্কে আমরা জানতে চাইব। ফৌজদারি মামলা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি প্রাথমিকভাবে থানায় গিয়ে মামলা করেন অনেকেই, কোনো ধরনের আক্রমণের শিকার হলে বা হত্যা, ধর্ষণ, নির্যাতন, অনেক এ ধরনের ফৌজদারি মামলার আওতাধীন যে অপরাধগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে থানায় প্রাথমিক যে মামলার প্রক্রিয়া সেটি করতে দেখি। সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভোগান্তির অভিযোগ থাকে, সেক্ষেত্রে প্রথম করণীয়টা কি? দেখেন এখন তো ডিজিটাল বাংলাদেশ, আপনি যেখানেই অপরাধ সংগঠন হবে আপনি কনস্ট্যান্ট থানাতে কিন্তু মামলা করতে হবে, তার ওই অধিক্ষেত্র আছে ওখানেই আপনি মামলা করবেন, অন্য কোথাও করতে পারবেন না। এখন অনলাইনের যুগ যেহেতু আপনি যেখানে বসবাস করেন বা যেখানে আপনার অফেন্সটা সংগঠিত হবে, অপরাধ সংগঠিত হবে, অনলাইনে ঘরে বসেই আপনি জিডি করতে পারবেন প্রথম। এখন আপনি যেটা বলেছেন অনেক সময় হয়রানির শিকার হয়, মামলা নিতে চায় না, এটা হচ্ছে জিআর জেনারেল রেজিস্টার হবে। ওনারা থানায় যাবেন, অভিযোগ দায়ের করবেন, 155, 56, 57 যে আপনাদের সিআরপিসি আছে বিধানগুলো ওনারা প্রয়োজনে অনুসন্ধান তদন্ত করে দেখবেন, ওনারা মামলা গ্রহণ করতে পারেন। কিন্তু অভিযোগ থাকে যে ওনারা মামলা নিতে চান না, যদি এ ধরনের অভিযোগ থাকে সেখানে আর কি যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওনারা সরাসরি ওই ধরনের মানে অপরাধের ক্ষেত্রে কোর্ট তো আবার ভাগ আছে, কিছু কিছু ট্রাইব্যুনাল আছে, সাধারণ কোর্ট আছে, ওনারা ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, ওনারা একটা কমপ্লেন্ট রেজিস্টার, এটা বলা হয় সিআর মামলা, ওনারা আদালতে যে তাদের যে গ্রেভিয়েন্স, তাদের যে প্রার্থনা সেটা আদালতকে জানাবেন। আদালত যদি উপযুক্ত মনে করে তো অবশ্যই মামলা গ্রহণ করবে, অথবা থানাকে নির্দেশ দিবে তদন্তপূর্বক মামলাটা রেজিস্টার করে যেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি অ্যারেস্ট করার জন্য অপরাধীদেরকে সমন জারি পর্যন্ত করে দেওয়ার ক্ষমতা আছে। ফলে যদি কোর্টে মামলা যে থানাতে মামলা না নেয় তখন ওনারা অবশ্যই কোর্টে যাবেন। অনেক সময় দেখা গেল যে কোর্টেও নিল না, 202 রিজেক্ট করে দিল, উপাদান নেই, ওটার এগেইনস্টে কিন্তু আবার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে আইনগত প্রতিকার আর্টিকেল 31 যেটা আপনাকে আইনের আশ্রয় লাভের অধিকার এটা কিন্তু দেয়া আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আইনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি যারা ধরেন বেচার প্রার্থী তাদের কোনো ধরনের হয়রানির শিকার করেন তাদেরও প্রতিকার আছে, সেই তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশনে বা আইনগত প্রতিকার আছে। অবশ্যই অবশ্যই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি আইন নিয়ে কথা বলবো। নারী নির্যাতনের মামলাগুলো মানে অতিমাত্রায় আমরা দেখে থাকি, মানে বেশিরভাগ পরিবারগুলোতেই এ ধরনের, বেশিরভাগ বলবো না, একটু উল্লেখযোগ্য সংখ্যক পরিবারগুলোতে এই মামলাগুলো হয়ে থাকে। তো এই পারিবারিক মামলাগুলো এবং নারী নির্যাতনের ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটি রয়েছে সেই আইনের মামলাগুলো কিভাবে প্রাথমিক যে করণীয় ভুক্তভোগীদের সেটি কিভাবে করতে হবে? হ্যাঁ, নারী নির্যাতন দমন আইনের মামলাগুলো প্রথমে থানায় যাবে এবং থানা যাচাই বাছাই করে ওনারা মামলা নেবেন। যদি না নেয় তখন ওনারা চলে যাবেন আবারও সে কোর্টে, ট্রাইব্যুনালে, এখানে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যাবেন, সেখানে ওনাদের সেই আর্জিটা পেশ করবেন। তবে এখানে সতর্ক থাকতে হবে কয়েকটা বিষয়ে। ট্রাইব্যুনাল কি সব জেলাতেই আছে? হ্যাঁ, মোটামুটি সব জেলায় এখন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, এখানে কোনো সমস্যা নেই। ওনারা হলফনামা যেন থাকে, এখানে কিন্তু আইনে বলা আছে যে আমার মামলাটা থানায় নাই, এই জন্য আমি ট্রাইব্যুনালে আসলাম, মামলাটা দায়ের করলাম। হলফনামা যদি না থাকে পরবর্তীতে এই মামলা টিকে থাকা কিন্তু মুশকিল হবে। দ্বিতীয় বিষয়, আপনি মেডিকেল রিপোর্টটা, আমাদের দেশে কিন্তু এই ধর্ষণ বা নারী শিশু নির্যাতন হলে কিন্তু কিছু কিছু আলামত থাকে, মেডিকেল টেস্টগুলো সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে করাতে হবে, না হলে যদি আলামত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মামলা ক্ষতিগ্রস্ত হবে। আর একটা বিষয় হলো যে আপনার যে 22 সেকশনে যে স্টেটমেন্ট সেটা যেন সঠিকভাবে হয়, এবং এই জিনিসগুলোই কিন্তু একজন অপরাধীকে তার শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। ফলে থানাতে যদি না হয় কালক্ষেপণ না করে আপনারা ট্রাইব্যুনালে যাবেন, মেডিকেলের এগুলো বিষয় নিশ্চিত করবেন এবং সেখানে মামলা দায়েরের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এই মামলাটা যেন
আপনার সাক্ষ্য উপাদান বা আপনার সাক্ষী সব কিছু যেন সঠিকভাবে দায়ের করা হয়, সেই জন্য আইনজীবীরও কিন্তু দায়িত্ব রয়েছে। কারণ সাধারণ মানুষ আছেন মামলা করতে, ওনারা অত অনেকে বুঝবেন বোঝেন, না। হ্যাঁ। এই দায়ের ক্ষেত্রে যারা সরকারি বিশেষ করে কুশলী রয়েছেন তাদেরকে কিন্তু অত্যন্ত তৎপর হতে হবে এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। তার মানে এখানে আমরা দুইটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, ইভেন সব মামলায় আপনার হলফনামাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মামলার যে এভিডেন্স এবং যে আলামতগুলো থাকে সেই আলামতগুলো অবশ্যই সংরক্ষণ করতে হবে, তা না হলে সেই মামলার ভবিষ্যৎ অন্ধকার। জি, আমরা পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ একটি মামলা যেটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি, এই মামলাগুলো নিষ্পত্তির হার খুবই কম, চেকের মামলা। এই চেকের মামলা কোথায় গিয়ে করতে হয়? এই চেকের মামলা তো আসলে সচরাচর থানায় গিয়ে হয় কি না, আমার জানা এটা নেই। সরাসরি হ্যাঁ, কোর্টেই যেতে জি, হবে, যে যে ওনারা ওখানে মামলা করবেন। এখানে মানে বিধানটা স্পষ্ট, 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে আপনি ব্ল্যাঙ্ক চেক, এখন কিন্তু এটা কিন্তু অবৈধ ঘোষণা করা হচ্ছে। কারণ কি, আপনি যাকে চেক দিবেন আপনি তাকে তো লিখেই দিবেন আপনার দেনা পাওনা। জি, এই ব্ল্যাঙ্ক চেকটা হলো কাউকে ব্ল্যাকমেলিং করার জন্য বা পরবর্তীতে হয়রানি করার জন্য বা মিথ্যা মামলা দেওয়ার জন্য একটা ফাঁদ হিসাবে দেখা হচ্ছে। একদম ঠিক। এটা এক কারণ অনেকে দেখা যায় চাকরি ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষকে বিপদে ফেলার জন্য আগে থেকে একটা মানে ইন্টেনশনালি check, একটা হ্যাঁ। প্রস্তুতি নিয়ে কাজটা করা হয়। এখন আপনি চেক দিবেন হচ্ছে লিখিতভাবে, ডেট দিয়ে দিবেন। কারণ এই আইন অনুযায়ী 60 দিনের 6 মাসের মধ্যে ওই চেকটাকে দিতে হবে আপনার ব্যাংকে আচ্ছা। নগদায়ন করার জন্য। যদি সেখানে টাকা না থাকে আপনি ওই প্রতিপক্ষকে একটা নোটিশ দিবেন 30 দিনের মধ্যে, যেদিন ডিজনার হলো যে টাকা নেই বলে বাউন্স হয়ে এটা গেল। কি যে ভুক্তভোগী সেই দিবে? হ্যাঁ, যে ভুক্তভোগী উনি দিবেন, মানে একজন আইনজীবীর মাধ্যমে উনি একটি নোটিশ দিবেন, নোটারি উকিল করে। নোটিশ। এটা আচ্ছা, হ্যাঁ, উনি এটা নোটিশ পাঠাবেন 1 মাসের মধ্যে। আচ্ছা। এবং এই 1 মাস সময় পাবেন যার বিরুদ্ধে নোটিশটা পাঠানো হলো, যিনি চেকটা দিয়েছিলেন। এবং সেই 30 দিনের মধ্যে যদি উনি কোনো রকম রিপ্লাই না করেন, আচ্ছা, তারপরে 30 দিন থাকবে 141 অনুযায়ী উনি মামলা দায়ের করার, যে আমি এখন সরাসরি আদালতে চলে গেলাম। আচ্ছা, এবং এই আদালতে মামলা দায়ের করার পরে এই মামলাটা কিন্তু আপনার এই যারা এটা করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি যেহেতু অপরাধ, গ্রেপ্তার থেকে শুরু করে এটা বিচার পর্যন্ত সাক্ষী সবকিছু শেষে বিচার হবে। এবং দেখেন এই বিচারের ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা বিষয় আছে, যে অ্যামাউন্ট ধরেন 5 লক্ষ টাকার আমি চেক ডিজনার হলো, এখানে কিন্তু শুধু 5 লক্ষ টাকা না, কোর্ট চাইলে, বিচারক চাইলে 3 গুণ পর্যন্ত 15 লক্ষ টাকা পর্যন্ত তাকে কিন্তু জরিমানা করতে পারে। এবং সেই সাথে যখন উনি, এটা কিন্তু আর কোনো আপোষযোগ্য হলো না এখানে, পরে যখন আপিল করতে যাবে তখন কিন্তু যদি 15 লাখ টাকা জরিমানা করে, 15 লাখ টাকার অর্ধেক দিতে হবে না, অর্ধেক দিয়ে আপিল করতে হয়। তো তখন ওই যে চেক অ্যামাউন্ট ছিল 5 লক্ষ টাকা, তার অর্ধেক 2.5 লক্ষ টাকা দিয়ে আপিল করতে হবে। এই হলো আর কি চেক ডিজনারের মামলা। তবে স্পষ্ট অ্যাপিলেট ডিভিশনে বা এখন বর্তমানে আইনগুলোর বা আমাদের মামলার সিদ্ধান্তগুলোর একদম স্পষ্ট কথা যে আপনি টাকা নিয়েছেন, টাকা দিবেন। এটা যেরকম সঠিক, আবার কাউকে হয়রানি করা যাবে না, এটাও ঠিক আছে। আমরা হয়রানির কথা যেহেতু আসলো, হয়রানির একটা মানে সবচেয়ে বড় অংশ আমরা দেখি যে আপনার আদালতে বিচার চলে, হ্যাঁ, সেক্ষেত্রে আদালতের যে নোটিশগুলো যায় অনেক সময় বিচার প্রার্থী পায় না, একতরফাভাবে রায় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখি যে বিচার শেষ হয়ে যায়, এবার দীর্ঘদিন পরে এসে তারপর বিচার শেষ হওয়ার পরে এসে আদালতের শরণাপন্ন হলে সেই রায়টা আবার স্থগিত হয়ে যায়। এই বিষয়টি আমরা শুনবো, তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক, আইন আদালতে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছি, অবশ্যই সঙ্গে থাকুন, বিরতির পরে ফিরছে আবার। দর্শক, নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন আইন আদালতে আবারও স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম এতক্ষণ মামলার প্রক্রিয়া, কোথায় কিভাবে মামলা করতে হয় সে বিষয় নিয়ে। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বাশা ভাই, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আমরা এবার একটু খুব সংক্ষেপে দুটি প্রশ্নের উত্তর নিব। সাইবার ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম অপরাধের জন্য যে মামলাগুলো হয় সেই মামলাগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, অনেক ধরনের ভোগান্তির কথা গল্প মিডিয়ায় এসেছে। সাইবার অপরাধের জন্য কোন মামলা কিভাবে কোথায় গিয়ে করতে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা দিয়ে সাইবার যে অপরাধ সেটা নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ট্রাইব্যুনাল ইস্টাবলিশ হয়েছে কিন্তু তথ্য প্রযুক্তি আইন 2006 সালের 68 ধারা অনুযায়ী। এবং
তখন চিন্তাই করা হয় না যে এই ডিভাইস ব্যবহার করে বা ইন্টারনেটে এই ধরনের অপরাধ হতে পারে। যাই হোক, এই মামলাটা কিন্তু করতে হবে বাংলাদেশে এখন একটাই সাইবার ট্রাইব্যুনাল, সেটা ঢাকায়, সেখানে করতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে অন্য কোথাও অপরাধ হলে ঢাকায় এসেই মামলা করতে হবে, তা না। আপনি যে কোনো থানায় যাবেন, মামলা করবেন, থানা সেই মামলা গ্রহণ করবে, তদন্ত করবে, যদি এতে ফাইন্ডিংস থাকে, সত্যতা থাকে, ওনারা সেটা গ্রহণ করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন, বিচার শুরু হবে। আর আপনার এক্ষেত্রে দেখেন, আপনি যে বলছেন আইনটা কিন্তু ভালো, কিন্তু ব্যবহার করা হয়েছে সোর্ড হিসাবে বা একটু মানে মানুষের প্রতি হার্শ হিসাবে। সেটা কি, আপনি কারো বিরুদ্ধে কিছু বলছেন, এটা যদি ইলেকট্রনিক্স ডিভাইসে হয়, আপনি মামলা করে দিচ্ছেন তার বিরুদ্ধে আপনার এই আইসিটি অ্যাক্ট। তো এটা হচ্ছে সমস্যা ডিজিটাল নিরাপত্তা আইনের, যে ব্যক্তিগত মামলাটা বেড়ে গেছে, মানুষের কথা বলার সুযোগটা কমে গেছে, আমি কিছু মত প্রকাশ করব সেখানে। কিন্তু আমাদের আর্টিকেল 39-এ আপনি বহিরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয় বা রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, আইন শৃঙ্খলা অবনতি হয়, আদালত অবমাননা হয়, অথবা আপনি কারোর প্রতি অপমানজনক মানহানিকর কোনো বক্তব্য হয়, এই পাঁচটা বিষয় বাদে কিন্তু আপনি স্বাধীন কথা বলার জন্য, এবং সেখানে আমাদের হাতে সাংবাদিকদের প্রিভিলেজ আছে। সময় নেই আর আমরা কথা বাড়াতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মামলা করার প্রক্রিয়া নিয়ে, কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, সে বিষয়টি নিশ্চয়ই অনেক কিছুই জানতে পেরেছেন। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।